ঠিক আছে? তো এই পরিমাণ বিট আপনি কি করতে পারছেন, সেভ করতে পারছেন। সো এটা ছিল আপনাদের হাফম্যান কোডিং এর মাধ্যমে। তো আপনি এখানে ইচ্ছে করলে যে পাথ লেন্থ ক্যালকুলেট করতে পারেন, টোটাল পাথ হইতেছে কতটুকু ওয়েট ইনটু ওয়েটের লেন্থ আর কি, যে আপনার যেমন 18 22, যেমন 18 ইনটু 2, 22 ইনটু 2, 31 ইনটু 2, ইচ্ছা করলে আপনি এই তিনটা যোগ করে তার সাথে 2 গুণ দিতে পারেন। আবার এখানে দেখেন 13 কে রিপ্রেজেন্ট করতে 3 বিট, 16 কে রিপ্রেজেন্ট করতেও 3 বিট, তাহলে 13 16 যোগ করে 29 করে সেটাকে আপনি 3 দিয়ে গুণ করলে ওই একই কথা, কোনো সমস্যা নেই, আপনার ওই ঘুরে ফিরে একই রেজাল্ট আসবে। ঠিক আছে? তো এইভাবে আমরা চাইলে কি একটা ট্রি এর আমরা পাথ লেন্থ কিন্তু আমাদের পক্ষে ক্যালকুলেট করা ভেরি মাচ পসিবল। তো এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। হাফম্যান কোডিং আপনি কোথায় ব্যবহার করবেন? হাফম্যান কোডিং আমাদের মূলত টেক্সটের কম্প্রেশন মেথডে আমরা ব্যবহার করব। কম্প্রেশন মেথডটা কি? কম্প্রেশন মেথড হচ্ছে যে একটা জিনিসকে যত বিটে রিপ্রেজেন্ট করতেছেন সেটাকে যদি আপনি কম সংখ্যক বিটে রিপ্রেজেন্ট করতে পারেন, সেম জিনিসটাই আপনি যদি কম সংখ্যক বিটে রিপ্রেজেন্ট করতে পারেন, তাহলে সেটাকে আমরা বলি কম্প্রেস করা। যেমন আমাদের মাঝে মাঝে আমরা ইমেজ কম্প্রেস করি। ইমেজ কম্প্রেস করা মানে কি? ইমেজ কম্প্রেস করা মানে হচ্ছে আপনার একটা ইমেজ ধরেন যে 5 এমবি জায়গা দখল করে আছে। এখন 5 এমবি জায়গা এটাকে আপনি যদি কম্প্রেস করেন তাহলে দেখবেন সেম জিনিসটাই আপনি হয়তোবা 200 কেবি বা 300 কেবিতে আপনি কম্প্রেস করে নিয়ে আসছেন। এখন আপনি বলতে পারেন স্যার সেম জিনিসটা কিভাবে আসলে 5 এমবি থেকে কিভাবে 200 কেবিতে আসলো? একটা কথা মনে রাখবেন, আপনি যখন কম্প্রেস করতে যাচ্ছেন তখন এই কম্প্রেসটা হতে পারে দুই রকম, একটা হচ্ছে লসলেস কম্প্রেশন, একটা হচ্ছে লসি কম্প্রেশন। লসলেস কম্প্রেশন মানে হচ্ছে কোন ইনফরমেশন লস করা যাবে না। ঠিক আছে? আর লসি কম্প্রেশন মানে হচ্ছে আপনি কম্প্রেস করার সময় কিছু ইনফরমেশন হয়তো আপনার মিসিং হয়ে যেতে পারে। এখন আপনার ছবির ক্ষেত্রে যেটা হয়, ছবির ক্ষেত্রে একটু ইনফরমেশন নষ্ট হইলে এটা আপনার খুব বেশি ক্ষতি হয় না। যেমন আপনি 5 এমবি ছবি থেকে যদি আপনি 200 কেবিতে নিয়ে আসেন, দেন 200 কেবি থেকে কিন্তু 5 এমবিতে আপনি যেতে পারবেন না। আপনি যদি দেখবেন যে আপনার ছবিটা ফেটে গেছে, আপনি ছবিটা একটু যখন বড় করবেন তখন দেখবেন ইমেজটা ফেটে গেছে। এটার কারণ হচ্ছে যে আপনার কিছু ইনফরমেশন সে লস করে ফেলছে, যার কারণে আপনি সেটাকে 200 কেবি থেকে আপনি সেটাকে 5 এমবিতে নিয়ে যেতে পারবেন না। ঠিক আছে? এই ধরনের কম্প্রেশন গুলোকে বলা হয় লসি কম্প্রেশন, অর্থাৎ কিছু ইনফরমেশন সে হারায় ফেলে, যার কারণে তাকে কম্প্রেস করার পরে যে অবস্থায় নিয়ে আসা হয় সেই অবস্থা থেকে অরিজিনাল অবস্থায় সে ফিরে যেতে পারে না। আর যে সকল কম্প্রেশনে আপনি মানে অরিজিনাল অবস্থায় ফিরে যেতে পারেন সেটাকে আমরা বলতে পারি লসলেস কম্প্রেশন। ফর এক্সাম্পল, আপনি যদি অনেকগুলো ইমেজকে একসাথে করে এটাকে যদি আপনি একটা জিপ ফাইলে নিয়ে আসেন, জিপ ফাইলে নিয়ে গিয়ে দেন আপনি নেটওয়ার্কের আপনার ট্রান্সমিশন মিডিয়াতে পাঠান, আপনি দেখবেন আপনার ইনফরমেশন কমে গেছে। আবার আপনি যখন জিপটাকে আপনি যখন আপনি আনজিপ করবেন তখন দেখবেন যে ওই ফোল্ডারটা আগের অবস্থায় ফিরে গেছে। ঠিক আছে? তো সেটাকে আমরা কিন্তু একটা লসলেস কম্প্রেশনও বলতে পারি। তো মোট কথা, যে এখানে আপনার ইনফরমেশন হারাবে আর অরিজিনাল অবস্থায় ফিরে যেতে পারবে না সেটাকে আমরা বলবো লসি কম্প্রেশন। আর আপনার যেটাতে ইনফরমেশন লস হবে না, অরিজিনাল অবস্থায় ফিরে যাওয়া যাবে, সেটাকে আমরা বলবো লসলেস কম্প্রেশন। ঠিক আছে? তো তো হাফম্যান কোডিং কিন্তু এরকম এক ধরনের আপনার একটা টেকনিক যেটার মাধ্যমে আমরা ডাটাকে কি করতে পারি, আমরা ডাটাকে কম্প্রেস করতে পারি আর কি। আর হাফম্যান ট্রি হচ্ছে একটা বাইনারি ট্রি উইথ মিনিমাম ওয়েটেড এক্সটার্নাল পাথ লেন্থ ফর এ গিভেন সেট অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? এই যে মিনিমাম ওয়েটেড পাথ লেন্থ, এই যে আপনি এই যে একটা ট্রি তৈরি করেছেন, এই যে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিতে আপনার মিনিমাম ওয়েট আপনি অ্যাসাইন করেছেন, এই জন্য এটাকে মিনিমাম ওয়েটেড পাথ লেন্থ ট্রিও বলা হয়ে থাকে। তো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আপনি এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে এক্সাম্পল প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে? তো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে বলতে পারেন। আমার ট্রি এর মানে বেসিক পড়ানো শেষ ট্রি নিয়ে। কারো কোনো কোশ্চেন আছে? ভাই আপনারা কি মানে কথা বলতে পারেন না? আপনারা যদি কথা না বলেন তাহলে তো আর ক্লাস নেওয়ার দরকার নাই, আপনাদেরকে ভিডিও রেকর্ড করে পাঠাই দিলে তো হয়ে যাচ্ছে নাকি? স্যার বুঝতে পারছি। মানে নরমালি যদি আপনারা কথা না বলেন তাহলে তো আমার ক্লাস নেওয়ার দরকার নেই, বের হয়ে যান ক্লাসরুম থেকে, দরকার নেই, আমি ভিডিও রেকর্ড করে আপনাদেরকে পাঠাই দিব না, সমস্যা নাই তো। বুঝছেন কি বুঝেন নাই জিজ্ঞেস করেছি, বলবেন তো স্যার বুঝছি অথবা বুঝি নাই, যে কোনো একটা তো বলবেন।
স্যার বুঝতে পারছি। স্যার গত ক্লাসটা বিদ্যুৎ চলে গেছিল মাঝখান দিয়ে, ফুল একটা করতে পারিনি, তো মোটামুটি বুঝছি, তেমন ভালো বুঝিনি। জাহিদুল হাসান, কি অবস্থা? তার একটু নেটওয়ার্ক সমস্যা করতেছে। তারপর তাসনিয়া তাহসিন, জি স্যার, বুঝছি। তানজিন রোমান, তানজিন রোমান, সোহানুর রহমান। তানজিন রোমান কি ঘুমাই গেছেন নাকি? সোহানুর রহমান, কি আজব ব্যাপার। শিমন ভৌমিক, জি স্যার। শাহিদ আলম, মিস্টার শাহিদ আলম, তারপর রাকিব হাসান, এমএইচ মিশু, মোকাদ্দেস আলী, স্যার এইমাত্র জয়েন করলাম স্যার। জি স্যার এইমাত্র জয়েন করলাম। এমডি রিয়াজ বলছে হৃদয়, জি স্যার, বুঝছি। স্যার বুঝতে পারছি। মেরিনা আক্তার, জি স্যার, বুঝতে পারছি। লাকি শুভ্র, জি স্যার, বুঝতে পারছি। ঈশিতা হোসেন, ঈশিতা হোসেন, বিজয় ইসলাম, জি স্যার বুঝতে পারছি। আতিকুর রহমান সুমন। জি স্যার বুঝছি স্যার। আপনারা তো কথা বলতে পারেন, তাই কথা বলেন না কেন? ম্যাক্সিমাম স্টুডেন্টের তো কোনো সমস্যা নেই, কথা কি আমার মানে যখন আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা তো অ্যাটলিস্ট কথা না বলতে চ্যাট বক্সে তো লিখবেন যে স্যার হ্যাঁ আপনি সামনে প্রসিড করতে পারেন। টি এর এক্সারসাইজ গুলো আপনাদের সলভ করে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিতে হবে। স্যার বই থেকে
হ্যাঁ, বই থেকে। সাপ্লিমেন্টারি প্রবলেম যেগুলো আছে সেগুলো। সাপ্লিমেন্টারি প্রবলেম যেগুলো আছে সেগুলো। কিছু প্রবলেম আছে বাইনারি ট্রি নিয়ে, কিছু প্রবলেম আছে বাইনারি সার্চ ট্রি নিয়ে, তারপরে স্যার অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করবো নাকি এমনি? আচ্ছা, আপনাদের একটা কাজ দিই। ক্লাসে তো কাজ টাজ দিতাম মাঝে মাঝে, এখন একটা কাজ দিই। দেখি আমাকে কে এই কাজটা করে দিতে পারে। ধরেন যে আপনাদের কাছে, আপনারা তো প্রি অর্ডারিং আমি পড়াইছি এবং আপনারা বলছেন আপনারা পড়া মোটামুটি ক্লিয়ার, কোনো সমস্যা নেই। ধরেন যে একটা অর্ডার আছে প্রি অর্ডার, জি বি কিউ এ সি এ এফ পি বি ই আর এইচ। এটা হচ্ছে প্রি অর্ডার, আর একটা হচ্ছে ইন অর্ডার। ওই সেম টিটারই আরেকটা হচ্ছে ইন অর্ডার। কিউ বি এ সি বি এইচ আর। তো এটা হচ্ছে একটা ট্রি এর, একটা ট্রি যদি আপনি ধরেন যে আমার একটা ট্রি আছে, নরমালি আমরা ট্রি থেকে ইন অর্ডার প্রি অর্ডার তৈরি করি, তাই না? আমরা ইন অর্ডার প্রি অর্ডার ট্রি থেকে তৈরি করি। এখন ধরেন আপনাকে একটা ট্রি এর প্রি অর্ডার দেওয়া আছে, একটা ট্রি এর ইন অর্ডার দেওয়া আছে, আপনি এটার সাপেক্ষে একটা draw the binary tree, draw the diagram of the tree। এই এই কাজটা কে করে দিতে পারবেন? সময় 10 মিনিট। স্যার চেষ্টা করি। খাতায় করেন, খাতায় করে আপনি খাতার ছবি আমাকে দেন। যেহেতু আমি চ্যাপ্টার শেষ করে নতুন চ্যাপ্টারে যাব, তার আগে আমি দেখি যে পারফরমেন্স কি অবস্থাটা।
কারো হয়েছে, এমন কেউ আছেন হয়েছে? কারো হয়েছে এমন কেউ আছে?
এটা ট্রিটা ড্র করা গেছে? স্যার করতেছি, আর কিছু টাইম লাগবে স্যার, একটু টাইম হলে হয়ে যাবে। আচ্ছা, আমি ঠিক আছে, যারা করতে পারছেন দেখাইতে পারেন। আমাদের 10 মিনিট হয়ে গেছে, এর বেশি আমরা সময় দিতে পারবো না। আচ্ছা, আমরা এখন এই ডাটা স্ট্রাকচারে আমাদের যেহেতু ট্রি শেষ হয়ে গেছে, আমাদের স্ট্যাক শেষ, আমাদের কিউ শেষ, আমাদের ট্রি শেষ, এখন আমরা গ্রাফ শেষ করব। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসের আগেই গ্রাফ শেষ করে ফেলবো। নেক্সট ক্লাসের মধ্যে বা হাফ হাফ বা ধরেন যে নেক্সট ক্লাসের মধ্যে আমাদের গ্রাফ শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো
আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? আমার স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা যায়। বুঝি। একজন আমাকে বলতে পারবেন? এনিওয়ান? স্যার বোঝা যায়নি আপনার কথাটা, যদি আরেকবার বলতেন। আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গ্রাফ। গ্রাফ বলতে আমরা কি বুঝি? মানে নরমালি গ্রাফ আর ট্রি এই দুইটার মধ্যে পার্থক্য কোন জায়গায়? কেউ একজন বলেন, যে যেটা বুঝেন সেটাই। এমএচ মিশু স্যার আমাকে আজ ছুটি দেন, কি উপলক্ষে? প্রবলেম হচ্ছে কি? আচ্ছা, কেউ কেউ বলেন একজন, স্যার গ্রাফ বলতে কি বুঝি বা ট্রি বলতে আমরা কি বুঝি? কেউ একজন বলেন একটু। বলেন কেউ একজন। রাকিব হাসান বলেন। সোহানুর রহমান বলেন। ঈশিতা হোসেন, তারপরে মেরিনা আক্তার বলেন। স্যার গ্রাফ ভার্টিক আর এজিএস নিয়ে হয়। আচ্ছা, বাকিদের সমস্যাটা কি ভাই? আপনাদের মানে প্রবলেমটা কি? আপনারা কি মানে কিছু বলতে পারেন না নাকি? আপনি মানে বুঝতেছি না আমি। মানে
যে একটু টোটালি তো বলতে পারেন, এই যে নাম ধরে ডাকলাম রাকিব হাসান, সোহানুর রহমান, এই যে আপনাদের নাম ধরে ডাকতেছে, আপনারা কি হাই হ্যালো কিছু বলতে পারেন না নাকি? আচ্ছা আইডিটা দেন তো, যারা যারা এই মুহূর্তে এই যে নামের আইডি দিবে তাদেরকে আমি অ্যাটেন্ডেন্স দেবো, বাকিদের যেহেতু কথা মুখ দিয়ে রাও বের হচ্ছে না, তাদের আমার অ্যাটেন্ডেন্স দরকার নেই। অ্যাটেন্ডেন্স লিস্টটা জমা দেন তো। থিওরিতে সাধারণত প্যাটার্ন আর চাইল্ড থাকে, আর হলো সে গ্রাফে হলো ভার্টিক্যাল আর হরিজন্টাল বরাবর কোনো রেখা বা চিত্র। না না, আমি যেটা বলেছি অ্যাটেন্ডেন্স দেন তো। আমি আসলে খুবই কষ্ট পাইছি আপনাদের আজকের মানে আপনাদের ইয়েতে। আমি আসলে এরকম ফিল কখনো করিনি ক্লাস নিতে গিয়ে। স্টুডেন্টদের নাম ধরে ডাকার পর স্টুডেন্টরা কথা বলে না, ইটস জাস্ট লাইক বেয়াদবি ছাড়া আর কিছুই না, আর কিছুই হইতে পারে না। এটা বেয়াদবি ছাড়া আর কখনোই কিছু হইতে পারে না। স্টুডেন্টকে নাম ডাকার পর স্টুডেন্ট যে কথা বলে না, এটা আমি মানে সিম্পলি এটা আমার কাছে একসেপ্টেবল না। মানে টোটালি আমার কাছে এটা টোটালি বেয়াদব মনে হয়, বেয়াদবি ছাড়া আর কিছুই আমার কাছে মনে হয় না। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন, নয়জন, 10জন, 11, 12, 13, 14, 15, 16, 17। আচ্ছা ঈশিতা হোসেন, আপনার সমস্যাটা কি বলেন তো আপনি একটু। স্যার আপনি যে সময় ডাকছিলেন ওই সময় আমি ছিলাম না এখানে, এজন্য কোনো কথা বলতে পারিনি। মানে আপনি ক্লাস ফেলে রেখে কোথায় যাচ্ছেন তাহলে? তাহলে আর ক্লাসে মানে অ্যাটেন্ড থেকে কি করবেন বলেন? স্যার ছিলাম একটু সমস্যা ছিল তাই। তারপরে এই যে রাকিব হাসান, আপনার কি সমস্যা? আমার ক্লাসে এই কয়জনই অ্যাটেন্ড। দীপক কুন্ডু। জি স্যার, হ্যালো হ্যালো, জি স্যার। মুকাদ্দেস আলী। জি স্যার। স্যার স্যার আমাদের হ্যালো স্যার হ্যালো হ্যালো স্যার। সোহানুর রহমান। শারমিন না। স্যার আমার কথা শুনে গেছে স্যার? হ্যাঁ শুনে গেছে। শারমিন সুলতানা। আপনি কি আমার কথা শুনতে পান?
জি স্যার। তারপর এমডি রিয়াজ, রিয়াজ কথা বলেছে বেশ কয়েকবার। মুক্তা খানম, জি স্যার। মুক্তা খানম, সিমন আছো? জি স্যার। আচ্ছা, এদের সমস্যাটা কি একটু বলো তো তুমি। স্যার মনে হয় স্টুডেন্টদের সমস্যাটা কি একটু বলো তো। স্যার থাকলে অবভিয়াসলি কথা বলবো স্যার, ওরা মনে হয় নেট প্রবলেমে বের হয়ে গেছে কিনা স্যার বুঝতে পারতেছি না। ঠিক আছে, সমস্যা নাই, যেহেতু কারো কোনো প্রবলেম নাই, পরবর্তীতে নেক্সট ক্লাসে আমাকে যদি বলো যে প্রবলেম আছে, ওকে ফাইন, তখন এটা মানে এটা ফয়সালা তখন হবে, এখন আর করে লাভ নাই। আমি যদি একটা জায়গা থেকে আমি আরেকটা জায়গায় প্রসিড করে ফেলি, তারপরে আমি ওই জায়গায় আর ফিরে যাব না। ঠিক আছে, সমস্যা নেই, ইটস ওকে। সো আমরা এখন শুরু করব হচ্ছে গ্রাফ টপিকস আমরা শুরু করব। তো আমরা নরমালি জানি যে আমাদের গ্রাফে আমাদের দুই ধরনের নোট মানে দুই ধরনের জিনিস থাকে। একটা হচ্ছে আপনার ভার্টেক্স, ঠিক আছে, আরেকটা থাকে হচ্ছে এজ। Normally of a set of nodes and a set of edges that relate the nodes to each other. তার মানে আমরা চাইলে আমরা গ্রাফের মাধ্যমে আমরা ডাটাকে কি করতে পারবো, আমি অর্গানাইজ করতে পারবো, ঠিক আছে। এবং এই গ্রাফের মধ্যে আমার কি থাকবে, অনেকগুলো নোড থাকবে, যে নোডগুলোকে আমরা বলি ভার্টেক্স, এবং এজ গুলোর কাজ হচ্ছে এই নোডগুলোকে কানেক্টেড করা, একজন আরেকজনকে কে কার সাথে কানেক্টেড থাকবে, কে কার সাথে কানেক্টেড থাকবে না, এই জিনিসটা আমরা এজের মাধ্যমে আমরা ইন্ডিকেট করে থাকি, ঠিক আছে। তো এই সেট অফ এজেস, বেসিক্যালি দ্য সেট অফ এজেস ডিসক্রাইব দ্য রিলেশনশিপস অ্যামং দ্য ভার্টিসেস। অর্থাৎ একটা ভার্টিসের সাথে আরেকটা ভার্টিক্সের রিলেশন কি রকম হবে, এটা আমাদেরকে এই এজ আমাকে বলে দিবে, ঠিক আছে। যদি আমার দুইটা নোডের মধ্যে যদি আমার একটা এজ থাকে, তাহলে আমরা বুঝে নিব যে এই দুইটা নোড কানেক্টেড, অর্থাৎ একটা নোড আরেকটা নোডের নেইবার, ঠিক আছে। যদি তাদের মধ্যে কোনো প্রকার এজ না থাকে, তাহলে আমাকে ধরে নিতে হবে যে তারা কেউ কারোর সাথে কানেক্টেড না, তার মানে তারা নেইবার না, একটা নোড আরেকটা নোডের নেইবার না। তো বেসিক্যালি একটা গ্রাফকে আমরা ডিফাইন করি ঠিক এইভাবে যে g is equals to be। what do you mean by g? g হচ্ছে গ্রাফের নাম। একটা গ্রাফ আপনি যে প্রত্যেকটা ডাটা স্ট্রাকচারে আপনি যখন ক্রিয়েট করেছেন, একটা নাম দিয়েছেন, যেমন আপনি
যখন অ্যারে ডিক্লেয়ার করেছেন তখন অ্যারেটার একটা নাম দিয়েছেন, আপনি যখন স্ট্যাক ডিক্লেয়ার করে যখন আমরা ডিফাইন করব তখন ওই গ্রাফটার একটা নাম দিতে হবে, ঠিক আছে? বাট এখানে জি দেয়া হয় এই কারণে যে জি মানে গ্রাফ, এটা বোঝানোর জন্য, নাথিং এলস, আর কিছু না, ঠিক আছে? গ্রাফের নাম যে কোনো কিছু হতে পারে। এবং এটার মধ্যে দুই ধরনের জিনিস থাকবে, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে ই। হোয়াট ডু ইউ মিন বাই বি? বি হচ্ছে সেট অফ ভার্টিসেস, বি মিন্স সেট অফ ভার্টিসেস, তার মানে ওই গ্রাফের মধ্যে যতগুলো ভার্টেক্স আছে সবগুলো ভার্টেক্সকে যদি আমরা একটা সেটের মধ্যে নিয়ে আসি তখন আমরা সেই সেটটাকে বলতে পারবো ইটস এ সেট অফ ভার্টিসেস, এবং সেটার নাম আমরা বলতেছি বি। ঠিক সিমিলারলি আমরা গ্রাফের মধ্যে যতগুলো এজ আছে সবগুলো এজ কে যদি আমরা একটা সেটের মধ্যে নিয়ে আসি তাহলে সেটাকে আমরা বলতে পারবো সেট অফ এজেস, ঠিক আছে? এবং এটাকে আমরা নাম দিতেছি ই। তো এই কারণে বলা হচ্ছে যে এই যে বি অফ জি, বি, এই যে বি জি এখানে যেটা লেখা আছে এটাকে এভাবে বলতে হয় যে বি অফ জি, ঠিক আছে? এই বি অফ জি অবশ্যই ফাইনিট হইতে হবে, এটা কিন্তু ইনফাইনিট হওয়া যাবে না, এটাকে ফাইনিট হইতে হবে। এবং বলা হচ্ছে যে ইটস এ নন এমটি সেট অফ ভার্টিসেস, ইটস এ নন এমটি সেট অফ ভার্টিসেস, তার মানে নন এমটি হইতে হবে। আর এই যে এজ এটাকে আমরা বলতেছি ই অফ জি, এটাকে আমরা বলছি ইটস এ সেট অফ এজেস, ঠিক আছে? সেট অফ এজেস, আপনার গ্রাফে যতগুলো এজ আছে সবগুলোকে আমরা যদি একটা সেটের মধ্যে নিয়ে আসি তাহলে সেটাকে আমরা বলছি সেট অফ এজেস। ওকে, এখন যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন এখানে এই গ্রাফটার একটা নাম দিতে পারি আমরা, এই গ্রাফের নাম মানে যে কোনো একটা নাম দিতে পারি আমরা। নাম দেওয়ার পরে এটাকে আমরা ভার্টেক্স আমরা বলতেছি, এখানে কয়টা ভার্টেক্স আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, টোটাল চারটা ভার্টেক্স, চারটা কি পাঁচটা মনে হয়। এই যে এটা একটা ভার্টেক্স, ভার্টেক্স পাঁচটা, টোটাল পাঁচটা ভার্টেক্স আছে, ঠিক আছে? 0 1 2 3 4, পাঁচটা ভার্টেক্স আছে। আচ্ছা, এখন পাঁচটা ভার্টেক্স আছে আর এজ আছে, টোটাল এজ আছে কয়টা? যেমন 0 সাথে 1 কানেক্টেড, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। যেমন এখান থেকে এই এজটা হইতেছে 0 থেকে 1, ঠিক আছে? এটা হইতেছে 1 থেকে 2, এটা হচ্ছে 0 থেকে 3, এটা হচ্ছে আবার এখান থেকে এই যে 3 থেকে 0 দিকে একটা গেছে, ঠিক আছে? আবার 2 থেকে 2, এই যে 2 থেকে 2, আবার 4 থেকে 3, এই 6টা এজ আছে আমার, ঠিক আছে? তাহলে আমরা এই যে এজ গুলো থেকে আমরা আসলে কি বলতে পারি? এজ গুলো থেকে আমরা বলতে পারি যে এই যে যেমন এই 0 1 এজ থেকে আমরা বলতে পারি 0 ইজ অ্যাডজাসেন্ট টু 1, ঠিক আছে? বাট 1 ইজ নট অ্যাডজাসেন্ট টু 0, এটা কথাটা মনে রাখবেন। যদি এটা যেহেতু ডিরেকশনাল মানে হচ্ছে 0 ইজ অ্যাডজাসেন্ট টু 1 বাট 1 ইজ নট অ্যাডজাসেন্ট টু 0। যদি এটা মানে বাই ডিরেকশনাল হইতো, অর্থাৎ যদি এটা কোনো ডিরেক্টেড সিম্বল না থাকতো তখন আপনি বলতে পারতেন 0 ইজ অ্যাডজাসেন্ট টু 1। অ্যাডজাসেন্ট মানে কি? নেইবার, আমরা নেইবার বলতে পারি, ঠিক আছে? বাট 1 ঠিক সিমিলারলি যদি আমার ডিরেকশন না থাকতো তাহলে 0 1 এর নেইবার, 1 0 এর নেইবার। কিন্তু যেহেতু আমার ডিরেকশন আছে তখন আমরা বলতে পারি আপনি 0 থেকে 1 এ যেতে পারবেন কিন্তু 1 থেকে কিন্তু 0 তে আসতে পারবেন না, ঠিক আছে? কারণ এখানে কোনো পথ নাই আসার মতো। এই জন্য আপনার যেহেতু 0 থেকে আপনি 1 এ যেতে পারেন এই কারণে 0 কে 1 এর নেইবার বলা হয়। কারণ আমরা যখন কোনো একটা বাড়িতে যাই তখন কিন্তু আমি তার প্রতিবেশী পার হয়েই তার বাড়িতে যাই। এই জন্য যেহেতু আপনি 1 এ যাবেন তখন কিন্তু আপনি 0 পার হয়েই 1 এর কাছে যাবেন, ঠিক আছে? এই কারণে 0 কে 1 এর অ্যাডজাসেন্ট বলা হয়, কিন্তু 1 ইজ নট অ্যাডজাসেন্ট টু 0। ঠিক সিমিলারলি 2 ইজ অ্যাডজাসেন্ট, আচ্ছা 1 ইজ অ্যাডজাসেন্ট টু 2, 1 ইজ অ্যাডজাসেন্ট টু 2 বাট 2 কিন্তু এর অ্যাডজাসেন্ট না, 1 এর অ্যাডজাসেন্ট না। এই কারণে বলছে 2 ইজ অ্যাডজাসেন্ট ফ্রম 1, মানে 2টা আসছে কোথা থেকে? 1 থেকে আসছে। তাহলে আপনি 1 ইজ অ্যাডজাসেন্ট টু 2,
এভাবে বলতে পারেন 2 2 2 মানে টি ও, আর এই পরের 2 মানে হচ্ছে নাম্বার। কিন্তু আপনি আবার এখানে 2 আর এখানে কিন্তু আপনি প্যাচ লাগায় না যে 2 ইজ অ্যাডজেসেন্ট টু 1 না, কিন্তু এটা ফ্রম 1। এখানে 2 শব্দ ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু ফ্রম মানে হচ্ছে 1 থেকে আসছে, ঠিক আছে। আর 2 এখানে 2 মানে হচ্ছে সে 1 হচ্ছে ডেস্টিনেশন, ঠিক আছে। সো এই লেখার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, সো আপনি এখানে কনফিউজড হবেন না। এটা মনে রাখবেন যে মোট কথা 1 ইজ অ্যাডজেসেন্ট টু 2, ঠিক আছে, অথবা 2 ইজ অ্যাডজেসেন্ট ফ্রম 1, এভাবে আপনি বলতে পারেন। আচ্ছা, এখন তো আমরা যদি একটু চিন্তা করি, আমরা ডিরেক্টেড এবং আনডিরেক্টেড গ্রাফের কথা যদি চিন্তা করি, ডিরেক্টেড এজ হচ্ছে অবশ্যই একটা এরকম ওরিয়েন্টেশন থাকবে, একটা অ্যারো থাকবে, একটা অ্যারো হেড থাকবে মাথায়, ঠিক আছে। আর আনডিরেক্টেড এজের মধ্যে কোনো ওরিয়েন্টেশন থাকবে না, যেমন এটাকে আমরা বলতে পারি ইটস অ্যান আনডিরেক্টেড এজ। কেন আনডিরেক্টেড এজ? এখানে কোনো ওরিয়েন্টেশন নেই। আবার এটাকে আমরা ডিরেক্টেড এজ বলতে পারি, কারণ হচ্ছে এখানে একটা ওরিয়েন্টেশন আছে। ঠিক একই রকম ভাবে আমরা যদি একটা গ্রাফকে আনডিরেক্টেড গ্রাফ তখনই বলতে পারবো যদি তার সবগুলো এজ আনডিরেক্টেড হয়, অর্থাৎ তার সবগুলো এজ যদি আনডিরেক্টেড হয় তখনই আমরা সেই গ্রাফটাকে আনডিরেক্টেড গ্রাফ বলতে পারবো। আর যখন কোনো একটা গ্রাফের সবগুলো এজ ডিরেক্টেড হবে তখন আমরা সেই গ্রাফটাকে ডিরেক্টেড গ্রাফ বলতে পারবো। আচ্ছা, যেমন এখানে আবার দেখেন এটা কি ডিরেক্টেড গ্রাফ না আনডিরেক্টেড গ্রাফ? বলেন তো কেউ একজন। স্যার ডিরেক্টেড গ্রাফ। এটা ডিরেক্টেড গ্রাফ, ডিরেক্টেড গ্রাফ। এটা ডিরেক্টেড গ্রাফ, দ্যাটস গুড। বাট আপনি দেখেন প্রত্যেকটা এজের সাথে একটা করে ওয়েট অ্যাসাইন করা আছে, ঠিক আছে। প্রত্যেকটা এজের সাথে একটা করে কি অ্যাসাইন করা আছে? একটা করে ওয়েট অ্যাসাইন করা আছে। যেহেতু প্রত্যেকটা এজের সাথে একটা করে ওয়েট অ্যাসাইন আছে, সেহেতু আমরা এটাকে বলতে পারি ওয়েটেড ডিরেক্টেড গ্রাফ। ওয়েটেড ডিরেক্টেড গ্রাফ। ওয়েটেড কেন? কারণ প্রত্যেকটা এজের সাথে একটা করে ওয়েট অ্যাসাইন করা আছে। আর যেহেতু এটা একটা ডিরেক্টেড গ্রাফ, আপনি প্রথমে বলেন যে এটা ডিরেক্টেড গ্রাফ, এবং যেহেতু প্রত্যেকটা এজের সাথে ওয়েট অ্যাসাইন করা আছে, এই জন্য আমরা এটাকে বলতে পারি ওয়েটেড ডিরেক্টেড গ্রাফ, ঠিক আছে। আচ্ছা, এবার যেমন এখানে এটা তো আমি অলরেডি বলছি যে কে কার অ্যাডজাসেন্ট, কে কার এটা তো আমরা অলরেডি ডিসকাস করেছি, ঠিক আছে। তো আপনি একটু গ্রাফের যদি আমরা কিছু টার্মিনোলজিতে যাই, টার্মিনোলজি মানে কি? টার্মিনোলজি মানে হচ্ছে কিছু ডেফিনিশন টাইপের কথাবার্তা আর কি, যে এখানে আসলে কিছু পয়েন্ট আমাদেরকে একটু জানতে হবে গ্রাফ যখন আমরা করবো। নাম্বার 1 হচ্ছে অ্যাডজাসেন্ট। অ্যাডজাসেন্ট শব্দটা আপনি কখন বলতে পারবেন? অ্যাডজাসেন্ট নোড, অর্থাৎ দুইটা নোডকে আপনি তখনই অ্যাডজাসেন্ট বলতে পারেন যদি তারা একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে। যেমন আমরা এটাকে বলতে পারি যে এখানে এটা যেহেতু ডিরেক্টেড এজ, আমরা এটা বলতে পারি যে 5 ইজ অ্যাডজাসেন্ট টু 7। 5 ইজ অ্যাডজাসেন্ট টু 7, অথবা আপনি উল্টা করে বলতে পারেন 7 ইজ অ্যাডজাসেন্ট ফ্রম 5। 7 is adjacent from 5, অথবা 5 is adjacent to 7। সো আপনি ঘুরে এইভাবে বলতে পারেন কথাটা। আচ্ছা, এটা গেল। আর নরমালি যদি আনডিরেক্টেড হইতো তখন কিন্তু 5 is adjacent to 7 and 7 is adjacent to 5, আপনি দুইটাই বলতে পারতেন। কিন্তু যেহেতু এটা ডিরেক্টেড এজ, এজন্য আপনাকে বলতে হবে 5 is adjacent to 7, অথবা 7 is adjacent from 5, 5 থেকে আসছে। আচ্ছা, এরপরে আসি আমরা, এটা গেল অ্যাডজাসেন্ট নোড। তারপর হচ্ছে পাথ। পাথ বলতে কি বুঝে? পাথ হচ্ছে a sequence of vertices that connect two nodes in a graph. A sequence of vertices that connect two nodes in a graph, অর্থাৎ একটা গ্রাফের মধ্যে দুইটা নোডকে কানেক্ট করার জন্য যে সিকোয়েন্স অফ ভার্টিসেস গুলোকে আমরা ব্যবহার করে থাকি সেটাকে আমরা বলতে পারি পাথ। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যেমন এখানে যাই, যেমন এখানে আপনি ধরেন এই যে হাউস্টনের সাথে ডালাস, এটা কিন্তু ডিরেক্টলি কানেক্টেড না, এদেরকে কিন্তু আপনি ডিরেক্টলি কানেক্টেড করতে পারতেছেন না। তো আপনি কিভাবে যাচ্ছেন? আপনি এইভাবে যেতে পারেন। ফর এক্সাম্পল, আপনি এখান থেকে গেছেন অস্টিন থেকে আপনি হাউস্টনে গেছেন, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পাথ। এই যে ডালাস থেকে আপনি অস্টিনে গেছেন, অস্টিন থেকে আপনি হাউস্টনে গেছেন, তাহলে এই যে দুইটা নোড,
এই দুটা নোডকে আপনি কানেক্ট করার জন্য একটা পাথ ব্যবহার করেছেন। তো পাথের মধ্যে আসলে কি আছে, বেসিক্যালি পাথের মধ্যে কয়েকটা ভার্টেক্স আপনি কি করেছেন, ভ্রমণ করেছেন, ঠিক আছে। তো সেটাকে আমরা বলতে পারি, যেমন আমরা ইচ্ছা করলে আটলান্টিয়াতে যেতে পারি। দেখেন আটলান্টিয়াতে আপনি কিভাবে যেতে পারেন। আটলান্টিয়াতে যাওয়ার জন্য ডালাস থেকে আটলান্টিয়াতে যাওয়া, এই ডালাস এবং আটলান্টিয়া এই দুইটা নোডকে আপনি যদি কানেক্টেড করতে চান, তাহলে একটা হইতে পারে, একটা স্টেপ হতে পারে এরকম যে আপনি ডালাস থেকে অস্টিনে গেছেন, অস্টিন থেকে আপনি হাউস্টনে গেছেন, হাউস্টন থেকে আপনি আটলান্টাতে গেছেন। তাহলে আপনার মধ্যবর্তী সিকোয়েন্স অফ ভার্টিক্সেস কোনগুলো হলো? আপনি অস্টিনে গেছেন, এই যে ডালাস থেকে অস্টিন, অস্টিন থেকে আপনি হাউস্টন, হাউস্টন থেকে আপনি আটলান্টা। এই যে মাঝখানে যে ভার্টিসেস গুলো আপনি ভিজিট করেছেন, এটাকে আমরা বলতে পারি একটা পাথ। আবার দেখেন, আবার আরেকটা পাথও হইতে পারে আটলান্টিয়াতে যাওয়ার জন্য। আপনি ডালাস থেকে ডেনভারে গেছেন, ডেনভার থেকে আপনি আটলান্টাতে গেছেন, ঠিক আছে। তো সেটাও একটা পাথ হইতে পারে। তো মোট কথা পাথ হচ্ছে দুইটা নোডকে কানেক্ট করার জন্য আমি মধ্যবর্তী যে সিকোয়েন্স অফ ভার্টিসেস গুলোকে আমি ভিজিট করি, সেগুলোকে আমরা পাথ বলে থাকি। এরপরে আসে সিম্পল পাথ। সিম্পল পাথ বলতে কি বুঝি? সিম্পল পাথ মানে হচ্ছে এমন একটা পাথ which all vertices except possibly the in the last first and last are different। অর্থাৎ আপনার এমন একটা পাথ, অর্থাৎ দুইটা নোডকে কানেক্ট করার জন্য আপনি তো একটা পাথ ভিজিট করেন। এখন পাথটা অবশ্যই এরকম হইতে হবে যে আপনি সেম নোডকে দুইবার ভিজিট করতে পারবেন না। সেম নোডকে আপনি দুইবার ভিজিট করতে পারবেন না। যেমন এরকম হইলো, আপনি তো ইচ্ছা করলে এইভাবেও বের করতে পারেন যে ডালাস থেকে আপনি ডেনভারে গেছেন, ডেনভার থেকে আপনি শিকাগোতে গেছেন, শিকাগো থেকে আবার ডেনভারে আসছেন, ডেনভারে আপনি আটলান্টাতে গেছেন, ঠিক আছে। এটাও কিন্তু একটা পাথ হইতে পারে। মানুষ ডালাস থেকে আটলান্টিতে যাওয়ার জন্য এটাও একটা পাথ হইতে পারে। ডালাস থেকে ডেনভারে গেছেন, ডেনভার থেকে শিকাগোতে গেছেন, শিকাগো থেকে ডেনভারে গেছেন, ডেনভার থেকে আটলান্টিতে গেছেন, এটাও একটা পাথ। তবে এটা সিম্পল পাথ না। সিম্পল পাথ হইতো যদি এই যে মানে কোনো একটা ভার্টেক্সকে আপনি যদি দুইবার ভিজিট না করেন, তখনই ওই পাথটাকে আমরা সিম্পল পাথ বলতে পারি। কিন্তু যেহেতু আপনি যে ডালাস থেকে ডেনভার থেকে শিকাগো গিয়ে আবার ডেনভারে আসেন, তাহলে ডেনভারকে আপনি দুইবার ভিজিট করে ফেলছেন, এর জন্য এই পাথটাকে আমরা সিম্পল পাথ বলতে পারবো না। কিন্তু যদি আপনি ডালাস থেকে ডেনভারে যান এবং ডেনভার থেকে আপনি আটলান্টাতে যান, তাহলে ডেনভারকে আপনি একবার ভিজিট করেছেন, মানে আপনার এই পাথের ক্ষেত্রে যে নোটগুলো ইউজ হচ্ছে সেগুলো একবার করে ব্যবহার করা হচ্ছে, এই জন্য এটাকে আমরা সিম্পল পাথ বলতে পারি। ওকে, তারপরে আমরা চলে যাই কমপ্লিট গ্রাফ। কমপ্লিট গ্রাফ মানে কি? কমপ্লিট গ্রাফ মানে হচ্ছে যে একটা গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্স যদি বাকি সবগুলো ভার্টেক্সের সাথে কানেক্টেড থাকে, একটা ভার্টেক্স তার সবগুলো নোডের ভার্টেক্সের সাথে কানেক্টেড যদি থাকে, তখন সেটাকে আমরা কমপ্লিট গ্রাফ বলতে পারি। ফর এক্সাম্পল, আমাদের ধরেন যদি এরকম থাকতো, ধরেন এটা যেমন এখানে 0 1 এর সাথে কানেক্টেড, 0 যদি 2 এর সাথে কানেক্টেড হয়, 0 3 এর সাথে কানেক্টেড, 0 4 এর সাথে কানেক্টেড থাকবে। ঠিক সিমিলারলি 1 0 এর সাথে কানেক্টেড আছে, 1 2 এর সাথে কানেক্টেড আছে, 3 এর সাথেও কানেক্টেড করতে হবে, 4 এর সাথেও কানেক্টেড করতে হবে। ঠিক সিমিলারলি 2 এর কেও সবার সাথে কানেক্টেড করতে হবে, 3 কে সবার সাথে কানেক্টেড করতে হবে, 4 কে সবার সাথে কানেক্টেড করতে হবে। যদি এরকম কোনো গ্রাফ পান যে গ্রাফের একটা নোড বাকি সব নোডের সাথে কানেক্টেড, ঠিক আছে, প্রত্যেকটা নোডের ক্ষেত্রে কিন্তু এই কন্ডিশন সত্য হতে হবে। শুধু গ্রাফের একটা নোডের ক্ষেত্রে এই কন্ডিশন সত্য হইলে হবে না, প্রত্যেকটা নোডের ক্ষেত্রে যদি এই কন্ডিশন ট্রু হয়, তখনই আমরা সেই গ্রাফটাকে কমপ্লিট গ্রাফ বলতে পারবো। অর্থাৎ কমপ্লিট গ্রাফ মানে হচ্ছে এমন একটা গ্রাফ যে গ্রাফের প্রতিটা নোডের সাথে কানেক্টেড। ওকে, সাইকেল মানে কি? সাইকেল মানে হচ্ছে যে এমন একটা পাথ, এই যে আপনার যে পাথ, আপনি পাথ পড়িয়েছে, পাথ এমন একটা পাথ যেটার আপনার শুরুর ভার্টেক্স এবং শেষের ভার্টেক্স সেম। অর্থাৎ একটা সাইকেল আপনি চিন্তা করেন, সাইকেল মানে কি? সাইকেল মানে হচ্ছে কারো যদি এন্ড পয়েন্ট আর স্টার্টিং পয়েন্ট দুইটা যদি কানেক্ট করা যায়, কোনো একটা জায়গায় যদি কানেক্টেড হয়, তাহলে সেটাকে আমরা সাইকেল বলতে পারি। ফর এক্সাম্পল, ঘড়ির মধ্যে যে টাইমটা, এটা কিন্তু একটা সাইকেল। কেন সাইকেল? দেখেন আপনার ঘড়ি যদি 12 থেকে শুরু করে, সে কিন্তু আবার পুনরায় 12তে ফিরে আসে, আবার 12 থেকে শুরু করলে আবার পুনরায় 12 থেকে ফিরে আসে। তার মানে আপনার স্টার্টিং পজিশন এবং আপনার এন্ডিং পজিশন যদি আপনার সেম হয় একটা পাথের,
একটা সিম্পল পাথের যদি স্টার্টিং পজিশন এবং এন্ডিং পজিশনটা যদি অবশ্যই একটা সেম ভার্টেক্স হয় তখন সেটাকে আমরা একটা সাইকেল বলতে পারি। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদের গেল যে একটা ভার্টেক্সের ডিগ্রি বলতে আমরা কি বুঝি। একটা ভার্টেক্সের ডিগ্রি বলতে আমরা বুঝি যে কতগুলো এজ ওই ভার্টেক্সে ইনসিডেন্ট অবস্থায় আছে, কতগুলো এজ ওই ভার্টেক্সের সাথে ইনসিডেন্ট অবস্থায় আছে। যেমন এখানে যদি আপনি 5 এর কথা চিন্তা করেন তাহলে 2 ইজ ইনসিডেন্ট টু 5, 3 ইজ ইনসিডেন্ট টু 5, 7 ইজ ইনসিডেন্ট টু 5। তার মানে 5 এর সাথে 3টা এজ ইনসিডেন্ট অবস্থায় আছে, তো এটাকে আমরা বলতে পারি ডিগ্রি। ঠিক আছে, যেমন ডিগ্রি, তার মানে 5 এর ডিগ্রি কত? 5 এর ডিগ্রি হচ্ছে 3। কেন 3? কারণ 3টা এজ তার সাথে ইনসিডেন্ট অবস্থায় আছে। ঠিক সিমিলারলি আমরা যদি 2 এর কথা চিন্তা করি, 2 এর ডিগ্রি হচ্ছে 2, 5 এর হচ্ছে 3, আর 3 এর ক্ষেত্রে ডিগ্রি হচ্ছে জাস্ট অনলি 1, কারণ হচ্ছে একটা এজ আপনার ইনসিডেন্ট অবস্থায় আছে। এবং আপনি একটা কথা মনে রাখবেন যে এটা হচ্ছে যে এটা একটা কিন্তু ডিরেক্টেড গ্রাফ না, ইটস অ্যান আনডিরেক্টেড গ্রাফ। আনডিরেক্টেড গ্রাফ যেহেতু এই জন্য ডিগ্রির কথাটা আসছে। যদি গ্রাফটা ডিরেক্টেড হইতো তখন কিন্তু ডিগ্রির কনসেপ্টটা থাকতো না, তখন ডিগ্রিটা ভাগ হয়ে যেত। তখন ডিগ্রিটা ভাগ হয়ে একটা হতো ইন ডিগ্রি আর একটা হতো আউট ডিগ্রি। এগুলো আপনাদের জানার কথা, আপনারা যখন ডাটা স্ট্রাকচার এর আগে যখন আপনারা ডিসক্রিট ম্যাথ করেছেন তখন এগুলো মানে পড়ার কথা আর কি। জি স্যার, ডিসক্রিট ম্যাথে ছিল এগুলো। আচ্ছা, আমি একটু ব্রেক দিতে চাচ্ছিলাম, ব্রেক দিয়ে শুরু করতে চাচ্ছিলাম। জি স্যার। স্যার একটু পরে তো নামাজের টাইম, তখন ব্রেক দিলে ভালো হইতো না? কে বলতেছিলেন? বুঝি নাই কথাটা। স্যার কিছুক্ষণ পরেই তো স্যার, আসরের 5টার নামাজের আজান। টাইম স্যার, তখন যদি ব্রেক দিলেন কয়টায় কয়টায়? স্যার সোয়া 5টায় জামাত। 5টায় আজান। 5:15 আচ্ছা জামাত। তাইলে আর 15 মিনিট পড়ায়া তারপরে ব্রেক দিন। জি স্যার। জি স্যার, তাইলে ভালো হবে স্যার। আচ্ছা ঠিক আছে, তাইলে আর 15 মিনিট পড়ায়া তারপরে ব্রেক দিন। দেখেন এই যে আপনারা কথা বললেন, কথা বললে ভালো লাগে, কথা না বললে কি ভালো লাগে? আজব ব্যাপার। কথা বলবেন, কথা বললে ভালো লাগে ক্লাসে। ওকে, তারপরে আমরা চলে যাই যে আনডিরেক্টেড গ্রাফ। এগুলো আমাদের আসলে তেমন একটা লাগবে না, আমরা এই জন্য এগুলো আমাদের এত দরকার নাই। ঠিক আছে, গ্রাফের আমরা প্রপার্টিজটা একটু দেখি। গ্রাফের প্রপার্টিজও আমাদের, এগুলো আপনারা পড়ার কথা, এগুলো আপনারা জানেন, এগুলো আমি আসলে ইগনোর করতে চাচ্ছি। ঠিক আছে, আমরা গ্রাফের রিপ্রেজেন্টেশনে চলে যেতে চাই। বেসিক্যালি একটা গ্রাফকে আমরা যখন রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, আপনি তো কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আপনাকে গ্রাফ নিয়ে প্রসেস করতে হবে। ঠিক আছে, তো একটা এক্সাম্পল যদি আপনি চিন্তা করেন, স্যার মানে গ্রাফটা কোথায় ব্যবহার হয়, ঠিক আছে, একটা গ্রাফের একটা এক্সাম্পল কি হতে পারে? মোস্ট পপুলার যে সোশ্যাল যে নেটওয়ার্কিং যে সাইট গুলো আছে, আমাদের যে ফেসবুক, আমাদের টুইটার, আমাদের যে এই যে সোশ্যাল নেটওয়ার্কিং এর সাইট গুলো আছে, সবগুলো কিন্তু এই গ্রাফের উপরে ডিপেন্ডেন্ট। অর্থাৎ এটাকে তৈরি করা হয়েছে গ্রাফ হিসেবে। যেমন আমাদের ফেসবুকে যদি আপনি চিন্তা করে দেখেন, ফেসবুকে আমরা প্রত্যেকে একটা করে ভার্টেক্স, ঠিক আছে, প্রত্যেকটা পার্সনকে আমরা একটা করে ভার্টেক্স হিসেবে চিন্তা করতে পারি। এবং যদি মনে করেন আমি আপনার সাথে ফেসবুকে কানেক্টেড থাকি, তার মানে আমাদের মধ্যে একটা এজ আছে। ঠিক আছে, আমাদের মধ্যে একটা এজ আছে। আবার আরেকজন আরেকজনের সাথে কানেক্টেড, তাহলে তাদের মধ্যে একটা এজ আছে। আবার আরেকজন আরেকজনের সাথে কানেক্টেড, তাহলে তার মধ্যে একটা কি আছে? এজ আছে। মাঝে মাঝে আপনি দেখবেন যে ফেসবুকে অ্যাড ফ্রেন্ড একটা অপশন দেয়। এটা কিভাবে আসছে? এটা আসছে ধরেন যে আপনি আমার সাথে কানেক্টেড, আবার আপনার সাথে মিস্টার এক্স কানেক্টেড। তাহলে এরকম হইতে পারে যে মিস্টার এক্স কে আমার কাছে কি দেখাচ্ছে? অ্যাড ফ্রেন্ড হিসেবে দেখাচ্ছে, মানে সাজেশন দিচ্ছে যে আপনারা
কানেক্টেড না, কিন্তু মধ্যবর্তী আপনাদের ফ্রেন্ড কানেক্টেড অবস্থায় আছে দুইজনের সাথেই, তো আপনারা কিন্তু কানেক্টেড হইতে পারেন। একটা অ্যাড ফ্রেন্ডের সাজেশন দিতে, এই যে আপনারা বলতে পারেন যে স্যার অ্যাড ফ্রেন্ডে শুধুমাত্র ফেসবুকে তো শুধুমাত্র বাঙালি না, ফেসবুকে তো ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে, সেখানে রাশিয়ান আছে, আমেরিকান আছে, সবাই আছে, কিন্তু আপনি দেখবেন যে আপনার ফেসবুকে শুধুমাত্র আপনার অ্যাকাউন্টে বাংলাদেশের বন্ধু বান্ধবরাই শুধুমাত্র আপনার কাছে আছে, অন্য কেউ আসেনি। এটার কারণ হচ্ছে এক, লোকেশন একটা ফ্যাক্টর, আর 2 নাম্বার হচ্ছে আপনার ফ্রেন্ড কার কার সাথে কানেক্টেড। সেই আপনার ফ্রেন্ড যাদের সাথে কানেক্টেড তারাই শুধুমাত্র আপনার অ্যাড ফ্রেন্ডে আসবে। ইটস এ ভেরি সিম্পল, যে আপনি ওনার সাথে কানেক্টেড, উনি ওনার সাথে কানেক্টেড, তার মানে ওই পার্সনটা আপনার সাথে কানেক্টেড হয়তো বা হইতে পারে বা পরিচিত, তখন এটা এইভাবে কি করা হয়, তাকে রেফার করা হয়। তো ঠিক আছে, তো এটাই যে আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং এ যে ফেসবুক বলেন, টুইটার বলেন, এগুলো কিন্তু সব গ্রাফের উপরে ডিপেন্ডেন্ট, এবং যে যে স্টুডেন্ট গ্রাফকে ঠিক মতো হ্যান্ডেল করতে পারে, অর্থাৎ গ্রাফকে নিয়ে যে কাজ করতে পারে, সে কিন্তু ভালো প্রোগ্রামারও বলা যায়, সে কিন্তু অনেক বড় পর্যায়ে যাবে, এটাও বলা যায়। ঠিক আছে, তো ওকে ফাইন। এখন আমরা যদি গ্রাফ নিয়ে কাজ করতে চাই, তো প্রথমে তো আমরা কাজ করতে চাই না, আমরা যদি কম্পিউটারে কাজ করতে চাই তাহলে তো সবার আগে গ্রাফকে আমার ইনপুট নিতে হবে। ঠিক আছে, এখন গ্রাফকে যখন আপনি ইনপুট নেবেন, তখন আপনি গ্রাফকে কিভাবে ইনপুট নেবেন? আপনি কি গ্রাফের ছবি নেবেন? আপনি কি গ্রাফের নাম নেবেন? ইন্টারনেট থেকে কোনো একটা পিকচার ব্যবহার করবেন? না, আপনাকে ম্যাথমেটিক্যালি কনভার্ট করতে হবে, অর্থাৎ একটা গ্রাফের একটা ইমেজের ইকুইভ্যালেন্ট ম্যাথমেটিক্যাল একটা ভ্যালু আপনাকে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তো এই জন্য বলা হয়েছে গ্রাফকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি কম্পিউটারে। বেসিক্যালি গ্রাফকে রিপ্রেজেন্ট করার জন্য 3টা ওয়ে আছে, একটু নোট ডাউন করে রাখেন। একটা গ্রাফকে রিপ্রেজেন্ট করার জন্য 3টা ওয়ে আছে। একটা হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স, দ্য মোস্ট পপুলার ওয়ে অফ রিপ্রেজেন্টিং এ গ্রাফ ইজ অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। ঠিক আছে, অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স এর মাধ্যমে আমরা গ্রাফকে রিপ্রেজেন্ট করতে পারি। আবার আমরা চাইলে অ্যাডজাসেন্সি লিস্ট ব্যবহার করতে পারি। আরেকটা আছে, সেটাকে আমরা বলছি ইনসিডেন্স ম্যাট্রিক্স। এখানে এটা নাই, বাট আরেকটা মাধ্যম আছে, সেটাকে আমরা বলছি ইনসিডেন্স ম্যাট্রিক্স। অর্থাৎ আপনি গ্রাফকে নিয়ে যখন প্রসেস করবেন, তখন অবশ্যই আপনাকে এই গ্রাফকে আগে এই 3টার যে কোনো একটা ওয়েতে আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে। একটা কথা মনে রাখবেন, 2টা মাধ্যম খুবই সহজ, একটা হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স আর একটা হচ্ছে ইনসিডেন্স ম্যাট্রিক্স। এই 2টার মাধ্যমে গ্রাফকে প্রসেস করা মানে সবচেয়ে ইজি হয়। অ্যাডজাসেন্সি লিস্ট মানে খুবই ইজি একটা রিপ্রেজেন্টেশন, বাট এটাকে নিয়ে কাজ করতে গেলে একটু প্রবলেম ফেস করতে পারবেন না। ওকে, আমরা যদি একটা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স চিন্তা করি, যেমন এটা একটা গ্রাফ, এটার একটা ইকুইভ্যালেন্ট অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। আপনি যখন ইনপুট নেবেন, তখন এই গ্রাফকে তো আপনি ইনপুট নিতে পারবেন না, আপনাকে এটার একটা এটাকে ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্সে কনভার্ট করতে হবে। ঠিক আছে, এবং ওই ম্যাট্রিক্সটাকে আমরা বলতেছি অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। অনেকে বলতে পারে স্যার এটার নাম অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স কেন? কারণ আমরা জানি যে এই যে একটা নোড আরেকটা নোডের সাথে অ্যাডজাসেন্ট কিনা, এটা ক্যালকুলেট করা হয় এজ দিয়ে। যেহেতু এখানে আসলে আমরা বের করতে চাচ্ছি কে কার সাথে কানেক্টেড, কে কার সাথে কানেক্টেড না। কানেক্টেড মানে কিন্তু সে নেইবার। যেমন আমরা নরমালি আমরা আমাদের বাসায় নেইবার বলতে কাকে বুঝি? যে আমার পাশের বাসায় থাকে, সে তাকে আমি নেইবার বলি নরমালি। কিন্তু সোশ্যাল মিডিয়াতে নেইবার তাকে বলে না। সোশ্যাল মিডিয়াতে নেইবার তাকেই বলে যদি আপনার সাথে ওনার একটা কানেকশন থাকে। যেমন আপনার সাথে যদি আমার ফেসবুকে ফ্রেন্ড থাকে, বা ফেসবুকে আপনার সাথে আমি যদি ফ্রেন্ডশিপ থাকে, তাহলে আপনি আমার নেইবার, আবার আমি আপনার নেইবার। কিন্তু দেখা গেছে যে পাশের বাসার একজনের ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমারও ফেসবুক অ্যাকাউন্ট আছে, কিন্তু আমরা কেউ কারোর সাথে কানেক্টেড না। তাহলে ফেসবুকের ভাষায় অর্থাৎ সোশ্যাল মিডিয়ার ভাষায় সে আমার নেইবার না। আমার নেইবার ধরেন যে মনে করেন আমেরিকার একটা মানুষ, সে আমার ফ্রেন্ড, তাহলে সে আমার নেইবার। কিন্তু আবার পাশের বাসার একজন আছে, সে আমার সাথে ফেসবুকে কানেক্টেড না, তাহলে সে কিন্তু আমার নেইবার না। ঠিক আছে, তো এখানে যেহেতু কে কার অ্যাডজাসেন্ট এটা বের করা হয়, এই জন্য এই ম্যাট্রিক্সটাকে অর্থাৎ এই গ্রাফটার এগেইনস্টে আমরা যে ম্যাট্রিক্সটা জেনারেট করি, সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলে থাকি অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। ঠিক আছে, তো অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স আপনি কিভাবে তৈরি করবেন? ইটস এ ভেরি সিম্পল ওয়ে। কিরকম? আপনি এখানে চিন্তা করেন যে এই গ্রাফে কয়টা ভার্টেক্স আছে, ডেফিনেটলি এই গ্রাফে 5টা ভার্টেক্স আছে, তাইলে আপনার ম্যাট্রিক্সটা হবে 5x5। আপনার ম্যাট্রিক্সটা হবে 5x5 ম্যাট্রিক্স। যেমন আমাদের এখানে
5টা নোড আছে, এজন্য আমরা 5 into 5 ম্যাট্রিক্স নিয়েছি, 0 1 2 3 4 0 1 2 3 4। তাহলে দেখেন এখানে 5টা, এখানে 5টা, তাহলে 5 into 5 একটা ম্যাট্রিক্স তৈরি হয়েছে। এবার আমরা চিন্তা করি, যেমন এখান থেকে আমরা বুঝতে পারি যে 0 কি 0 এর সাথে কানেক্টেড, 0 কি 0 এর সাথে কানেক্টেড, 0 কিন্তু 0 এর সাথে কানেক্টেড না, এজন্য ফলস। আপনি ফলস না রেখে আপনি 0 দিতে পারেন, আপনি চাইলে এটাকে 0 লিখতে পারেন, ঠিক আছে, এটাকে চাইলে 0 লেখা যাবে। আবার আপনি দেখেন 0 কি 1 এর সাথে কানেক্টেড, 0 কিন্তু 1 এর সাথে কানেক্টেড না, তাহলে এখানেও আপনি ফলস ব্যবহার করতে পারেন। ওকে, 0 কি 2 এর সাথে কানেক্টেড, হ্যাঁ 0 2 এর সাথে কানেক্টেড, তাহলে এখানে ট্রু। আপনি বলতে পারেন স্যার এটা আসলে যে ড্র করেছে তার হয়তো একটু প্রবলেম ছিল, সে একটু মিস্টেক করে ফেলছে, তার এই এরোটা আসলে 2 কে ইন্ডিকেট করতেছে, তাহলে 0 2 এর সাথে কানেক্টেড, তার মানে দ্যাট ইজ ট্রু। 0 কি 3 এর সাথে কানেক্টেড, 3 এর সাথে কানেক্টেড না, এজন্য ফলস। 0 কি 4 এর সাথে কানেক্টেড, কানেক্টেড না, ফলস। একই রকম ভাবে 1 কি 1 এর সাথে কানেক্টেড, 1 কি 0 এর সাথে কানেক্টেড না, 1 0 এর সাথে কানেক্টেড না। 1 কি 1 এর সাথে কানেক্টেড, কানেক্টেড না, ফলস। 1 কি 2 এর সাথে কানেক্টেড, ফলস, 1 কিন্তু 2 এর সাথে কানেক্টেড না। 1 কি 3 এর সাথে কানেক্টেড, হ্যাঁ 1 3 এর সাথে কানেক্টেড, দ্যাট ইজ ট্রু। 1 কি 4 এর সাথে কানেক্টেড, কানেক্টেড না, দ্যাট ইজ ফলস। এরকম করে আমরা কিন্তু বাকি 2 3 4 এর জন্য আমরা কি এখানে একটা ফলস না দিয়ে আমরা ইচ্ছে করলে 0 1 দিতে পারি, অর্থাৎ ফলস এর ভ্যালু 0 এবং ট্রু এর ভ্যালু আমরা 1 দিতে পারি, তখন কিন্তু এটা একটা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স কনভার্ট হয়ে যাবে। তার মানে আপনি এই গ্রাফটাকে ইনপুট নেবেন না প্রসেস করার জন্য, আপনি এই যে আপনি অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা দেখতেছেন সেটা আপনি ইনপুট হিসেবে নেবেন, কারণ আপনার এই গ্রাফটাই আসলে ইকুইভ্যালেন্ট টু দিস অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। তার মানে আপনি এই অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স কে নেওয়া মানে আলটিমেটলি আপনি গ্রাফটাকেও ইনপুট নিয়ে নিয়েছেন, ঠিক আছে। তো এটা গেল এটা। তো যেমন এটা আমরা বলতে পারি, যেমন এটার ক্ষেত্রে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স এরকম হয়, যেমন আমরা এটাকে 0 মানে আমরা যে এখানে আমরা ট্রু ফলস না দিয়ে আমরা 0 1 দিয়েছি আর কি, ঠিক আছে। ওকে, আবার দেখেন এখানে ডিরেক্টেড মাল্টি গ্রাফের ক্ষেত্রেও অ্যাডজাসেন্সি হতে পারে। ডিরেক্টেড মাল্টি গ্রাফ মানে কি, মাল্টি গ্রাফ মানে হচ্ছে যে একটা নোড থেকে আরেকটা নোডে যাওয়ার জন্য মাল্টিপল পাথ যদি থাকে, যেমন এই যে এখান থেকে 2 তে যাওয়ার জন্য 3 ভাবে যাওয়া যায়, ঠিক আছে। তো আপনি যখন এটাকে মাল্টি গ্রাফ যদি যখন থাকবে তখন অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা কি রকম হবে, আপনার ভার্টেক্স এবং ভার্টেক্স কিন্তু একই থাকবে, যেমন এই যে 4টা ভার্টেক্স, তাহলে আপনার ম্যাট্রিক্সটা হবে 4 into 4 ম্যাট্রিক্স, ঠিক আছে। আপনি দেখেন 1 এর সাথে 1 কি কানেক্টেড না, 1 এর সাথে 1 কানেক্টেড না। 1 এর সাথে 2 কি কানেক্টেড, হ্যাঁ কানেক্টেড। কয় ভাবে কানেক্টেড, 3 ভাবে কানেক্টেড, এর জন্য সংখ্যাটা 3, ঠিক আছে, এর জন্য সংখ্যাটা 3 দেওয়া হয়েছে। 1 এর সাথে 4 এর কি কানেক্টেড কানেকশন, 1 এর সাথে 3 এর কি কোনো কানেকশন আছে, কানেকশন নাই, তার 0। 1 এর সাথে কি 4 এর কানেকশন আছে, আছে, দ্যাট ইজ 1। একই রকম ভাবে 2 এর সাথে কি 1 এর কোনো কানেকশন আছে, নাই, 0। 2 এর সাথে কি 2 এর কানেকশন আছে, আছে, 1। 2 এর সাথে কি 3 এর কানেকশন আছে, আছে, দেখেন 2 ভাবে কানেক্টেড তারা, এজন্য 2। 2 এর সাথে কি 4 এর কানেকশন আছে, কানেকশন নাই, এজন্য 0, ঠিক আছে। ঠিক সিমিলারলি এইভাবে আমরা মাল্টি গ্রাফের জন্য আমরা একটা কি তৈরি করতে পারি, একটা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স তৈরি করা যেতে পারে, ঠিক আছে। তো ঠিক আছে, তাইলে এখন তো নামাজের সময় চলে আসছে, তাহলে আমরা একটু নামাজের ব্রেক দেই। এখানে কারো কোনো কোশ্চেন আছে এই অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স নিয়ে? স্যার কোশ্চেনে কি গ্রাফ দেওয়া থাকবে নাকি ম্যাট্রিক্স দেওয়া থাকবে, গ্রাফ আঁকতে হবে? কোশ্চেনটা কি? তার এখানে ডাইরেক্ট গ্রাফের ক্ষেত্রে দেখানো হলো স্যার, যদি গ্রাফটা আনডাইরেক্ট থাকে। কোনটার ক্ষেত্রে, এই যে এটার ক্ষেত্রে, এই যে এটার ক্ষেত্রে স্যার এর আগেরটা স্যার, প্রথমেরটা। হ্যাঁ, এই যে এটা আনডিরেক্টেড, এই যে আনডিরেক্টেড গ্রাফের জন্য স্যার এর আগেরটা। হ্যাঁ, এই যে ডিরেক্টেড এর জন্য স্যার এখানে যদি স্যার ডিরেকশন দেওয়া না থাকে, ধরুন 1 থেকে 3 তে গেছে, 1 থেকে যদি স্যার যদি ডিরেকশন দেওয়া না থাকে তাহলে 2 তে যাবে, ঠিক আছে, 2 হবে না স্যার? এখানে প্রশ্ন হচ্ছে এটা যে আনডাইরেক্টেড থাকে। আপনি কি এটা বুঝছেন? জি স্যার। এটা বুঝলে আপনার এই কোশ্চেনের অ্যানসার তো ওইখানেই পাওয়ার কথা। এই কোশ্চেনের এটা যদি আপনি বুঝে থাকেন তাহলে এটার অ্যানসার তো এখানে আপনি চিন্তা করেন, ধরেন যে এই এসটা যদি আনডিরেক্টেড থাকতো তাহলে 3 4 এর অ্যাডজাসেন্ট, আবার 4 3 এর অ্যাডজাসেন্ট। জি স্যার বুঝতে পারছি। এই জন্যই তো প্রথমে আমরা একটা ডিরেক্টেড দেখলাম, তারপরে আমরা একটা আনডিরেক্টেড দেখলাম, এরপরে আমরা একটা
মাল্টি গ্রাফের ক্ষেত্রে দেখলাম, ঠিক আছে? জি স্যার। এরপরে কারো কোনো কোশ্চেন? এনি কোশ্চেন? না স্যার। কোনো প্রশ্ন না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা ব্রেক দেই, ব্রেকের পর আমরা শুরু করব। ব্রেকের পরে আমরা 5:15 থেকে শুরু স্যার করব। কত টাইমের জন্য ব্রেক? আধা ঘন্টা ব্রেক, আধা ঘন্টা। স্যার 30 মিনিট। 5:15 তো জামাত শুরু হয় স্যার। 5:15 কি শুরু হয়? স্যার নামাজ শুরু হয় স্যার। স্যার আপনারা নামাজ শুরু হয় 5:15-তে। 10 মিনিট অন্তত আরো স্যার বাড়াই দিতে হবে তাহলে। তাহলে তো এখন ব্রেক দিব না আমি। স্যার তখন ব্রেক এত স্যার বাড়াই তখন দিলে বলছিলাম যে স্যার 5টায় আজান দেই আর 5:15 নামাজ হয় স্যার, তখন এইটা বলছিলাম। স্যার ব্রেক দেন ও, 5টার দিকে, 5টার দিকে ব্রেক দেন। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। মানে আপনাদের নামাজ হচ্ছে 5টায়, আর হচ্ছে 5:15 আপনাদের নামাজের জামাত হয় 15 মিনিট পরে। না স্যার, আজান দিবে জি 5টায় স্যার। আর জামাত স্যার 15 5:15। 5টার দিকে ব্রেক দেন। আচ্ছা আচ্ছা, ও তাহলে ঠিক আছে। আমি আবার ভাবলাম যে 4:45 থেকে আপনাদের টাইম ব্রেক লাগবে কিনা। না স্যার, 5টার দিকে দিলে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তারপরে আমরা চলে যাই অ্যাডজাসেন্সি লিস্ট। অ্যাডজাসেন্সি লিস্ট আসলে ভেরি ইজি, মানে এটা মানে এত চিন্তা করা লাগে না। যেমন এটা একটা গ্রাফ, এটার অ্যাডজাসেন্সি লিস্ট কারা কারা আছে। যেমন একের অ্যাডজাসেন্ট, আপনি যদি প্রত্যেকটা ভার্টেক্স এর বেলায় চিন্তা করেন, যেমন গ্রাফ, এটা একটা গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্স, ফর এক্সাম্পল 1 2 3 4, তাহলে 1 এর অ্যাডজাসেন্ট কারা কারা? 1 এর অ্যাডজাসেন্ট হচ্ছে 2 আর 3। একই রকম ভাবে 2 এর অ্যাডজাসেন্ট কারা কারা? 3 অ্যাডজাসেন্ট শুধু 3 অ্যাডজাসেন্ট কার? 3 অ্যাডজাসেন্ট কেউ না, 3 থেকে কোথাও যায় না, এজন্য 3 কারো অ্যাডজাসেন্ট না। মানে সে মানুষেরটা রিসিভ করে কিন্তু সে কারোরে কিছু দেয় না, এজন্য সে কারো অ্যাডজাসেন্ট না, ঠিক আছে? আবার 4 এর অ্যাডজাসেন্ট কে? 4 এর অ্যাডজাসেন্ট কিন্তু 3, ঠিক আছে? অর্থাৎ 4 দিয়ে ইনফরমেশন 3 এর কাছে আসতে পারে, এজন্য 4 এর অ্যাডজাসেন্ট হচ্ছে 3, ঠিক আছে? এটাকে আমরা মানে এটা একদম সিম্পল, এটা খুব বেশি আহামরি কিছু না। যেমন এটা এখানে এই গ্রাফটা যদি আপনি ইনপুট নিতে চান, ঠিক আছে, তাহলে কি করতে পারেন? এটার এগেইনস্টে আপনি একটা তৈরি করতে পারেন। ধরেন যে এটার এগেইনস্টে একটা, মানে এই গ্রাফটা যখন নিয়ে আপনি যদি ফর এক্সাম্পল এটা আপনি প্রসেস করতে চাচ্ছেন, তাহলে বেস্ট ওয়ে হচ্ছে এই গ্রাফের এগেইনস্টে আপনি একটা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স তৈরি করবেন, এন্ড দেন এই অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা থেকে আপনি গ্রাফটাকে, মানে এই ম্যাট্রিক্সটাকে আপনি যদি কম্পিউটারে ইনপুট তো ইজিলি নিতে পারেন, একটা ফর লুপ চালায়া কিন্তু আপনি এটা নিয়ে নিতে পারেন, ঠিক আছে? একটা ফরের ভিতর আরেকটা ফর দিয়ে, অর্থাৎ ডাবল ফর দিয়ে আপনি কিন্তু ইজিলি এই ম্যাট্রিক্সটাকে ইনপুট নিয়ে নিতে পারেন। আপনি যখন এটাকে ইনপুট নিয়ে নেবেন, তার মানে কিন্তু এই গ্রাফটাকেও আপনি নিয়ে নিয়েছেন। এই জন্য গ্রাফকে ইমপ্লিমেন্ট করার জন্য বেস্ট ওয়ে হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স দিয়ে আমরা গ্রাফকে খুব ইজিলি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, ঠিক আছে? আর আরেকটা ওয়ে আছে যে আপনি গ্রাফকে যদি মনে করেন যে না আমরা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সে যাব না, তাহলে আপনি লিংক লিস্ট ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? আপনি লিস্ট ক্রিয়েট করতে পারেন, যে এ একটা লিস্ট, যেমন এ থেকে আপনি লিংক লিস্ট বানাইতে পারেন, এ থেকে বি তে যাবেন, ঠিক আছে? আবার ঠিক আছে, এ থেকে আপনি আবার ডি তে যাইতে পারেন, ঠিক আছে? যেমন এ থেকে এ, মানে একটা লিস্ট থাকলো, এ থেকে এ বি এর সাথে কানেক্টেড, আবার এ ডি এর সাথেও কানেক্টেড। আবার এরকম হতে পারে যেমন বি সি এর সাথে কানেক্টেড, আবার বি এর সাথেও কানেক্টেড, এই যে বি এর সাথে কানেক্টেড আবার সি এর সাথে কানেক্টেড। আপনি বলতে পারেন স্যার এটা হইতেছে কি ভ্যালু ওয়েট, অর্থাৎ প্রথমটা হইতেছে নোড নাম্বার, পরেরটা হচ্ছে ওয়েট, এবং পরেরটা হচ্ছে যে পরবর্তী এটা কার সাথে কানেক্টেড, এটাও আপনি এখান থেকে বুঝতে পারবেন। যেমন সি কার সাথে কানেক্টেড? সি হচ্ছে কি আপনি বি এর সাথে কানেক্টেড, এবং এটার ওয়েট হচ্ছে 9, এবং এখানে লিংক পার্টে দেখেন লিংক পার্টটা নাল করা, যেহেতু লিংক পার্টটা নাল করা তার মানে আপনি বুঝে যাচ্ছেন যে সি শুধুমাত্র বি এর সাথেই কানেক্টেড, আর কারোর সাথে কানেক্টেড না।
আবার ডি এর ক্ষেত্রে চিন্তা করেন, ডি এর ক্ষেত্রে হচ্ছে এ এর সাথে কানেক্টেড, এই জন্য এ এবং ওয়েট হচ্ছে 6 এবং এই ভ্যালুটা হচ্ছে নাল। তার মানে আপনার বোঝা যাচ্ছে যে যেহেতু এই ভ্যালুটা নাল, তার মানে আপনার এ ডি এ বাদে অন্য কারোর সাথে কানেক্টেড না। সো এটাকে আমরা বলতে পারি যে এটা একটা ওয়েটেড আনডিরেক্টেড গ্রাফ, এবং এটাকে আমরা বলতেছি অ্যাডজেসেন্সি লিস্ট। সো এই জিনিসটা কিন্তু আমরা ইজিলি লিংক লিস্টের মাধ্যমে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। সো যারা লিংক লিস্ট ভালো পারেন তারা কিন্তু এইভাবে আপনারা গ্রাফকে রিপ্রেজেন্ট করতে পারেন, ঠিক আছে? সো এগুলো ছিল আমাদের বেসিক কথাবার্তা। তো এই কথাবার্তাগুলো আমরা মোটামুটি বুঝতে পারছি, এগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে যে একটা গ্রাফকে আমরা কিভাবে কিভাবে আমরা ট্রাভার্স করতে পারি, ঠিক আছে? একটা গ্রাফকে আমরা কিভাবে ট্রাভার্স করতে পারি, বেসিক্যালি একটা গ্রাফ ট্রাভার্স করার দুইটা টেকনিক আছে। ট্রাভার্সিং মানে তো বুঝেন, ট্রাভার্সিং মানে হচ্ছে যে পুরো গ্রাফকে আপনি পুরো গ্রাফের মধ্যে যতগুলো নোড আছে সেগুলোকে আপনি একবার করে ভিজিট করেছেন, সেটাকে আমরা ট্রাভার্স করি। যেমন আমরা যদি বলি আপনারা বাংলাদেশ ট্রাভার্স করছেন, তার মানে বাংলাদেশের যতগুলো জেলা আছে সবগুলো জেলায় আপনি একবার করে গিয়েছেন, সেটাকে আমরা বলতে পারি বাংলাদেশকে ট্রাভার্স করা। একই রকম ভাবে আমরা গ্রাফ ট্রাভার্সিং বলতে বুঝি যে গ্রাফের মধ্যে যতগুলো নোড আছে সবগুলো নোডকে আপনি অ্যাটলিস্ট একবার ভিজিট করেছেন, তাহলে সেটাকে আমরা বলবো গ্রাফ ট্রাভার্সিং। তো নরমালি গ্রাফ ট্রাভার্সিং করার জন্য আপনার দুইটা ওয়ে আছে, দুইটা প্রচলিত দুইটা পদ্ধতি আপনি ব্যবহার করতে পারেন। একটা হইতে পারে যে আপনার বিএফএস, ব্রেথ ফার্স্ট সার্চ, এবং আরেকটা হতে পারে আপনার ডিএফএস, ডেপথ ফার্স্ট সার্চ। দুইটা, একটা হচ্ছে বিএফএস আর একটা হচ্ছে ডিএফএস। বিএফএস মানে হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ, আর একটা হচ্ছে ডিএফএস মানে হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ, ঠিক আছে? তো আমরা এই দুইটা মেথড আজকে পড়ার চেষ্টা করবো, যে বিএফএস আর ডিএফএস বলতে আমরা কি বুঝি। এবং আপনি যখন ট্রাভার্সিং করবেন একটা কথা মনে রাখবেন যে দুইটা ট্রাভার্সিং টেকনিক কিন্তু দুই ভাবে কাজ করে। আচ্ছা, আমি একটা ভালো একটা বের করতে চেষ্টা করতেছি বিএফএস এর জন্য। আচ্ছা, এখন একটা কথা মনে রাখবেন যে বিএফএস অর্থাৎ গ্রাফ ট্রাভার্স করার জন্য দুইটা টেকনিকের কথা আমি অলরেডি বলছি, একটা হচ্ছে বিএফএস আর একটা হচ্ছে ডিএফএস, ঠিক আছে? নরমালি দুইটা টেকনিক দুই ভাবে কাজ করে। ডিএফএস ডাটা স্টোর করার জন্য মানে ডাটা অ্যারেঞ্জমেন্টের জন্য সেই স্ট্যাককে ব্যবহার করে, অর্থাৎ স্ট্যাকের কনসেপ্টটা ডিএফএস এ ব্যবহার হয়। আর ব্রেথ ফার্স্ট সার্চে যে কনসেপ্টটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কিউ। যেহেতু স্ট্যাক আর কিউ কিন্তু দুইটা উল্টা জিনিস। স্ট্যাক মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, আর কিউ মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। যার কারণে আপনি যখন ট্রাভার্স করবেন, আপনি যখন ডিএফএস এর ট্রাভার্সিং এ করার সময় যে নোডগুলো
আপনি কোন নোটগুলোকে আগে ভিজিট করবেন, কোন নোটগুলো আপনি পরে ভিজিট করবেন, যে সিকোয়েন্স আপনি পাবেন, বিএফএস এ কিন্তু সেই সিকোয়েন্স উল্টা হতে পারে, অন্যরকম হবে। কারণ ডেফিনেটলি, কারণ সে তো স্ট্যাক ব্যবহার করে আর সে হচ্ছে কিউ ব্যবহার করে, ঠিক আছে? তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আমরা প্রথমে আমরা প্রথমে আপনার বিএফএস এরটাই দেখি যে বিএফএস কিভাবে করে। আপনি প্রথমে একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। ধরেন এটা একটা গ্রাফ, ঠিক আছে? ইটস এ গ্রাফ। এটাকে আমরা ভিজিট করতে চাচ্ছি। এখন কেউ এটাকে ভিজিট করতে পারে এরকম যে স্যার প্রথমে 5, তারপরে 1 গেলাম, 1-এর পরে 4 গেলাম, 4-এর পরে 3 গেলাম, 3-এর পরে 2 গেলাম, 2-এর পরে দেখেন আপনি কিন্তু আর যেতে পারবেন না, আপনি কিন্তু আটকা পড়ে যাবেন, ঠিক আছে? এই জন্য আপনার মনের মতো করে আপনি ঘুরলে হবে না, আপনাকে ঘুরতে হবে, কোন একটা টেকনিক ব্যবহার করতে হবে। এবং এই টেকনিকটি আপনি দুইটা টেকনিক আছে, একটা হচ্ছে ডিএফএস আর একটা হচ্ছে ডিএফএস। ডিএফএস মানে হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ এবং সে স্ট্যাক ব্যবহার করে, আর বিএফএস মানে হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ, সে কিন্তু কিউ কনসেপ্টটা ব্যবহার করে। তো ধরেন যে আপনি গ্রাফকে ট্রাভার্সিং করবেন, ডেফিনেটলি আপনাকে কোনো না কোনো একটা নোড থেকে শুরু করতে হবে। স্টার্টিং আপনার একটা নোড থাকবে, আপনি একটা কোনো নোড থেকে আপনি শুরু করবেন। ফর এক্সাম্পল আমি 5 থেকে শুরু করলাম, স্টার্ট উইথ নোড 5। তাহলে আমরা এই যে নোড 5টাকে ভিজিট করলাম বা আমরা নোড 5 কে শুরু করেছি, আমরা যখন এটা শুরু করব এটাকে স্ট্যাকে পাঠিয়ে দিব। এই যে স্ট্যাক, কথাটা মনে রাখেন, ভালোভাবে খেয়াল করেন যে আমরা যখনই একটা নোডকে ব্যবহার করেছি তখনই আমরা এটাকে আমরা কোথায় পাঠিয়ে দিয়েছি? স্ট্যাকে পাঠিয়ে দিয়েছি। এখন স্ট্যাকে যেহেতু পাঠিয়ে দিয়েছি, আপনি চিন্তা করেন আপনি শুরুতে তো আপনার স্ট্যাক তো এমটি ছিল, তো আপনার প্রথমে স্ট্যাকে 5 আসলো, ঠিক আছে? এখন 5 কে কিন্তু আপনি ভিজিট করা শেষ, এর জন্য আপনি এটাকে পপ করে ফেললেন, ঠিক আছে? পপ করে ফেললেন, 5 আপনার ভিজিট করা শেষ। কিন্তু এই 5 থেকে আপনি কোন কোন জায়গায় যেতে পারেন, আপনি এটা একটু চিন্তা করেন। আপনি 5 থেকে কিন্তু 1-এ যেতে পারেন, এবং 1 থেকে আবার 1-এ না গিয়ে আপনি 2-এও যেতে পারেন। এই দুইটা জায়গায় কিন্তু আপনি ভিজিট করতে পারেন, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2, ঠিক আছে? তো আপনার কাজ হবে যে এই 1 এবং 2 এই দুইটাকে আপনি কোথায় পাঠিয়ে দিবেন? এটাকে স্ট্যাকে পাঠিয়ে দিবেন। অর্থাৎ প্রথমে ধরেন যে কেউ বলতে পারে স্যার প্রথমে 2 কে পুশ করছি, তারপরে হচ্ছে 1 কে পুশ করছি। তার মানে স্ট্যাকে কিন্তু 1 উপরে থাকবে আর 2 কিন্তু নিচে থাকবে। তার মানে আপনি যখন এটাকে পপ করবেন আবার পরবর্তীতে, তখন আপনাকে 1 কে আগে পপ করতে হবে, দেন 2 কে পপ করতে হবে। এখন অনেকে বলতে পারে স্যার 2 কে কেন আগে পপ করা হয়েছে? এটা আপনার ইচ্ছা, আপনি ধরেন 1 কে করতে পারেন, দেন 2 কে পপ করতে পারেন, এটা আপনার ব্যাপার। মানে 5 থেকে আপনি 2 জায়গায় যেতে পারেন, ঠিক আছে? 1-এও যেতে পারেন, 2-এও যেতে পারেন। তখন এটা আপনার ব্যাপার যে আপনি কোনটা আগে রাখবেন, কোনটা পরে রাখবেন, ঠিক আছে? ইটস আপ টু ইউ। ওকে ফাইন। এখন আমার 5 ভিজিট করা শেষ, এই জন্য আমি এখানে 5 দেখাইতেছি। এখন আমি কোনটায় যাব? ডেফিনেটলি আমি কোনটায় যাব? আমি যেহেতু প্রথমে এই যে 5 থেকে যেহেতু আমি 2 কে পুশ করেছি প্রথমে, দেন আমি পুশ করছি 1, এর জন্য আমাকে অবশ্যই 1-এ যেতে হবে। কারণ আমি যখন স্ট্যাক থেকে পপ করব, 2 এর আগে 1 কে পপ করতে হবে। এর জন্য আমি কত নাম্বার নোডকে আমি ভিজিট করব এখন, এটা আমার বলে দিবে, আমাকে স্ট্যাক বলে দিবে, স্ট্যাকের টপ এলিমেন্ট আমাকে বলে দিবে, ঠিক আছে? তাহলে আমার স্ট্যাকের টপ এলিমেন্ট এখন কি আছে? 1 আছে। তার মানে আমরা এখন 1 কে ভিজিট করব। এই যে 1, আমি যখন 1 কে ভিজিট করলাম, আমি এটাকে পপ করে ফেলছি, আমি ডেফিনেটলি আমি স্ট্যাক থেকে পপ করব, আমি 1 কে ভিজিট করছি। এখন 1 থেকে আমি কোথায় কোথায় যেতে পারি? আপনি একটু দেখেন, 1 থেকে আমি যেতে পারি 2-এ যেতে পারি, 2 অলরেডি পুশ করা আছে, সো এটা আমার পুশ করতে হবে না। 4-এ যেতে পারি, তাই 4 কে আমি পুশ করতে পারি। আর আমি কোথায় যেতে পারি? আমি 0-তে যেতে পারি। তার মানে আমি বের হওয়ার আগে আমি অবশ্যই এই দুইটা ভ্যালু আমি কি করব? আমি স্ট্যাকে পুশ করে দিব। তার মানে আমি 4 এবং 0 পুশ করে দিয়েছি, ঠিক আছে? পুশ করে দিলাম। এখন আমি 1 থেকে বের হয়ে যাব। বের হয়ে আমি কার কাছে যাব? কথাটা মনে রাখবেন, আমার স্ট্যাকের টপে কে আছে? আমি তার কাছে যাব। স্ট্যাকের টপে আছে হচ্ছে 0। তার মানে আমরা 0 কে এখন কি করব? আমরা এখন 0 কে আমরা কি করব? আমরা নিয়ে আসব। তার মানে আমরা এখন 0 কে ভিজিট করব। এই যে 0 কে আমরা ভিজিট করেছি। 0 কে ভিজিট করার পরে এখন আমাদের দেখতে হবে 0 থেকে আমরা কোন কোন জায়গায় যেতে পারি। 0 থেকে আমরা যেতে পারি 7-এ, 0 থেকে আমরা 7-এ যেতে পারি, 0 থেকে আমরা 5-এ যেতে পারি। কিন্তু 5 দেখেন অলরেডি এটা ট্রাভার্সিং হয়ে গেছে, যার কারণে আমার 5 কে স্ট্যাকে আর পাঠাতে হবে না। আমি প্রথমে চেক করব, দুইটা জিনিস আমাকে চেক করতে হবে। 1 নাম্বার, আমি কি এটা ট্রাভার্সিং করে ফেলছি না করে ফেলি নাই। আমার
এই রেড কালার দেখে আমি বুঝতেছি ইটস অলরেডি ট্রাভার্সড, এটা অলরেডি ট্রাভার্স করা হয়ে গেছে, যার কারণে 5 কে আমি স্ট্যাকে আর নিব না। কিন্তু আপনি দেখেন 0 থেকে আমি 7 এ যেতে পারি, 7 কিন্তু স্টিল নাও এটা আপনার হোয়াইট কালার হয়ে রয়েছে, এই জন্য এটা এখনো ভিজিটও হয় নাই, এটা এখন পর্যন্ত আপনার স্ট্যাকেও যায় নাই। এই জন্য 7 কে আমরা কি করব, আমরা এটাকে স্ট্যাকে পাঠাই দিব। আর 0 থেকে আমরা আর কার কাছে যেতে পারি, 0 থেকে আমরা 3 এর কাছেও যেতে পারি, তো 3 কেও আমরা স্ট্যাকে পাঠাই দিলাম। ওকে ফাইন। এবার আমরা কার কাছে যাব, ডেফিনেটলি আমাদের 0 ভিজিট, এখন আমরা 3 এর কাছে চলে যাব। এই যে 3 এর কাছে আমরা চলে গেলাম। 3 এর কাছে যাওয়ার আগে আমরা কি কি করব, 3 থেকে আমরা কোথায় যেতে পারি, 3 থেকে আমরা 2 এ যেতে পারি। 2 অলরেডি স্ট্যাকের মধ্যে আছে, এই জন্য 2 কে আমার কি করার দরকার নেই, 2 কে আমার স্ট্যাকে পুশ করার দরকার নেই, ঠিক আছে, 2 কে আমার স্ট্যাকে পুশ করার প্রয়োজন নাই। তো এখন আমরা তাহলে 3 আমার মোটামুটি কাজ শেষ। এখন আমরা কোথায় যাব, 3 থেকে আমরা চলে যাব 7 এ। এই যে স্ট্যাকের টপে কি আছে 7, তাহলে আমরা 7 এ যাব। এই যে 2 অলরেডি ইন স্ট্যাক, এটা তো দরকার নাই, আমি 7 এ চলে গেলাম, ঠিক আছে। 7 থেকে এখন দেখেন 7 এ 1 অলরেডি ভিজিটেড এবং 6 এখন পর্যন্ত ইনক্লুড হয়নি, তাহলে 6 কে আমরা ইনক্লুড করে ফেলবো। এই যে 7 কে সরাই ফেলছি, 7 কে তো আমি পপ করে ফেলছি, এটা ভিজিট করতেছি, আমি 7 এর রিপ্লেসমেন্টে এখানে 6 কে বসাইলাম, ঠিক আছে। এখন 6 কে বসে 7 এর পরে আমার আর কোথাও আমি যেতে পারি না, আমার আর কোনো নোডও পুশ করার কিছু নাই, তাহলে আমার 7 ভিজিট করা শেষ। এখন আমরা ভিজিট করব 6 কে, তাহলে আমরা 6 এর কাছে গেলাম, এই যে 6 এর কাছে গেলাম। 6 থেকে কিন্তু কোনো নোডকে কি করা যাচ্ছে না, পুশ করা যাচ্ছে না, কারণ তার সাথে যারা কানেক্ট তার সাথে কেউ কানেক্টেডই না, এই জন্য এটা পুশ করা যাচ্ছে না। এরপরে তাহলে আমরা 6 থেকে কাকে ভিজিট করব, এরপর আমরা 4 নাম্বার নোডকে ভিজিট করব। এই যে 4 নাম্বার নোডকে আমরা ভিজিট করছি, 4 নাম্বার নোডকে যখন আমরা ভিজিট করব, 4 এর সাথে 3 কানেক্টেড, হুইচ ইজ অলরেডি ট্রাভার্স, এবং আর কেউ এর সাথে কানেক্টেড না, তাহলে 4 এরও ভিজিট আমার শেষ হয়ে গেল। এখন আমরা কাকে ভিজিট করব, এখন আমার স্ট্যাকের টপে, মানে স্ট্যাকের যে টপে যে 2 আছে সেটাকে আমরা ভিজিট করব, যে 2 কে আমরা ভিজিট করব। তাহলে এই যে গ্রাফটা ছিল, এই গ্রাফটা আমরা কোন অর্ডারে ভিজিট করলাম, ডিএফএস আমাকে বলতেছে আপনি ভিজিট করবেন 5 1 0 3 7 6 4 2, এই সিকোয়েন্সে আপনাকে এই গ্রাফটাকে ভিজিট করতে হবে। অর্থাৎ আপনি যদি এই সিকোয়েন্সে ভিজিট করেন তাহলে ওটা হচ্ছে ডিএফএস। তো একটা গ্রাফকে আমি কোন মানে দুইটা সিকোয়েন্সে ভিজিট করতে পারি, একটা হচ্ছে আপনার বিএফএস আর একটা হচ্ছে ডিএফএস। ডিএফএস যখন আমরা ব্যবহার করব তখন কোন নোডকে আমি ভিজিট করব এটা আমাকে আসলে এই স্ট্যাক বলে দিবে, ঠিক আছে। এই স্ট্যাক আমাকে বলে দিচ্ছে যে আমি কোন নোডটা এখন আমার ভিজিট করা উচিত, কোন নোডটা ভিজিট করা উচিত না, ঠিক আছে। তো এটা হচ্ছে বেসিক ডিএফএস এর বেসিক কনসেপ্ট। তো এখানে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। বুঝছি স্যার। নাই স্যার। আচ্ছা তাহলে এবার ব্রেক দেই, আমার মাথা মুথা ব্যথা করতেছে। জি স্যার। স্যার ব্রেক কি আধা ঘন্টা দিবেন? ব্রেক আধা ঘন্টা, 30 মিনিট।